বাংলাদেশের ওপর 20% পাল্টা শুল্ক যুক্তরাষ্ট্রের। কূটনৈতিক সাফল্য বলছে সরকার, কিসের বিনিময়ে অর্জন, জনসম্মুখে প্রকাশের দাবি। ট্রাম্প ট্যারিফে আপাতত স্বস্তি, প্রতিযোগিতার বাজারে সক্ষমতা হারানোর শঙ্কা কেটেছে বলছেন রপ্তানিকারকরা। যুক্তরাষ্ট্রের বাইরে নতুন বাজার খোঁজার আহ্বান বিএনপির। শুল্ক কমানোর প্রচেষ্টা অব্যাহত রাখার তাগিদ জামায়াতের। আওয়ামী ফ্যাসিস্ট যেন আর ফিরতে না পারে সেই ব্যবস্থার তাগিদ ফখরুলের। সোহরাওয়ার্দী উদ্যানে কালচারাল ফেস্ট। রাজনীতিতে বিভেদ ভুলে আলোচনার টেবিলে বসা ইতিবাচক, সংকট সমাধানে এই চর্চা ধরে রাখার আহ্বান। এবং উন্মুক্ত হচ্ছে মালয়েশিয়ার শ্রমবাজার, যেতে না পারা 18,000 কর্মীদের পর্যটন ও নির্মাণ খাতে নিয়োগের সিদ্ধান্ত। পুরো খবর। বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের উপর পাল্টা শুল্ক কমিয়ে 20% নির্ধারণ করেছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার এই সংক্রান্ত নির্বাহী আদেশে স্বাক্ষর করেন ডোনাল্ড ট্রাম্প। এই পাল্টা শুল্ক নামিয়ে আনাকে কূটনীতিক বিজয় বলছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তবে এর জন্য যেসব শর্ত পূরণের অঙ্গীকার করেছে বাংলাদেশ, তা জনসম্মুখে আনার তাগিদ দিয়েছেন বিশ্লেষকরা। শেষ মুহূর্তে কাটল অস্বস্তি আশঙ্কা। আগস্ট থেকে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্য প্রবেশে এখন 35 নয়, গুনতে হবে 20% পাল্টা শুল্ক। গেল 2 এপ্রিল নিজ দেশে স্বার্থ রক্ষায় বন্ধু দেশগুলোর সাথে বিশাল বাণিজ্য ঘাটতির কথা বলে চড়া শুল্ক আরোপ করেন ডোনাল্ড ট্রাম্প, যেখানে বাংলাদেশের কপালে জুটেছিল 37%। তবে 31 জুলাই পর্যন্ত বাণিজ্য চুক্তির মাধ্যমে দর কষাকষির জন্য সময় বেঁধে দেয় ওয়াশিংটন। 90 দিনে 3 দফা আলোচনা করে বাংলাদেশ। এ সময় বাংলাদেশের সাথে অপ্রকাশযোগ্য চুক্তিও করে দেশটি। ফলে ভেতরের আলোচনা নিয়ে প্রশ্ন ওঠে নানা মহলে। বাংলাদেশও থেমে থাকেনি প্রস্তুতিতে। 25টি বোয়িং কেনার পাশাপাশি গমসহ বেশ কিছু মার্কিন পণ্য ও সেবার কথা বলে সরকার। বাংলাদেশের জন্য এই অর্জনকে কূটনৈতিক বিজয় বলছেন প্রধান উপদেষ্টা। দেশটির সাথে আলোচনা সফল হবার জন্য বাংলাদেশের আলোচকদের অভিনন্দন জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, এই অর্জন বিশ্ব দরবারে কেবল বাংলাদেশের ক্রমবর্ধমান শক্তিকে তুলে ধরে না, বরং বৃহত্তর সুযোগ, স্থায়ী সমৃদ্ধির দ্বারও খুলে দেয়। এক বিবৃতিতে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান বলেন, আলোচনায় জাতীয় স্বার্থকে গুরুত্ব দেওয়া হয়। সর্বোচ্চ অগ্রাধিকার ছিল পোশাক শিল্পে। এর পাশাপাশি মার্কিন কৃষিপণ্য কেনার বিষয়েও প্রতিশ্রুতি দেওয়া হয়। বিশ্লেষকরা বলছেন, আঞ্চলিক প্রেক্ষাপটে বাংলাদেশকে 20% পাল্টা শুল্ক দিতে হবে। সুখবর বটে, তবে কিসের বিনিময়ে এমন অর্জন, তা জনসম্মুখে আনতে হবে সরকারকে। 37 থেকে 35 এবং বিশেষ করে 35 থেকে এখন যখন 20-এ আসলো, এটা আসলে এমনি এমনি আসেনি। আমরা জানি যে ট্রাম্প ট্যারিফ বা ট্রাম্প প্রশাসন এই পুরো ট্রাম্প ট্যারিফটাকে আমেরিকার প্রাপ্তি কি হতে পারে সেইটার একটা এন্ট্রি পয়েন্ট বা সেইটার একটা হার্ড নেগোশিয়েটিং টুল হিসেবে ব্যবহার করেছে। যাদের সাথে বাণিজ্য ঘাটতি আছে তাদের সাথে যেন তারা বাণিজ্যের ঘাটতিটা পূরণ করতে পারে, সেজন্য তারাও বেশি করে এই দেশগুলোতে পণ্য রপ্তানি করতে আগ্রহী হবে। কিন্তু এটা খেয়াল রাখতে হবে যে আমরা শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ব্যবসা করি না, অন্যান্য দেশের সাথেও করি। কাজেই এমন কোনো সিদ্ধান্ত যেন আমরা না নেই যে সিদ্ধান্তে অন্য দেশের কাছ থেকেও আমরা আমাদের এই ধরনের যে সুবিধাগুলো আছে সেগুলো যেন ভারসাম্য না হারায়। বাংলাদেশ এই ক্ষেত্রে কতটুকু ছাড় দিয়েছে সেটা নিয়ে একটু বিস্তর আলোচনা হওয়াটা জরুরি, ট্রান্সপারেন্সি এবং অ্যাকাউন্টেবিলিটির জন্য। এবং আমি মনে করি ভবিষ্যতে যে গণতান্ত্রিক সরকার আসবেন তাদেরকেও মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য সম্পর্ক ছাড়া অন্যান্য সম্পর্ক এগিয়ে নিয়ে যেতে হবে। সুতরাং এই বিষয়ে একটা স্বচ্ছ ধারণা থাকাটা সকলের জন্যই জরুরি। বাংলাদেশের আগে ভিয়েতনাম, ইইউ, যুক্তরাজ্য, ফিলিপাইন সহ মোট 7টি দেশ ও একটি অঞ্চলের সাথে চুক্তি করেন ট্রাম্প, যেখানে 10 থেকে 30% পর্যন্ত পাল্টা শুল্ক নির্ধারণ করে ওয়াশিংটন। মোর্শেদ হাসিব, চ্যানেল 24, ঢাকা। প্রতিযোগীদের তুলনায় এগিয়ে থাকায় ট্রাম্প ট্যারিফকে ঘিরে আপাতত স্বস্তির নিঃশ্বাস ফেলছেন দেশের রপ্তানিকারকরা। শেষ মুহূর্তে এসেও এমন সাফল্যে অন্তর্বর্তী সরকারের প্রশংসাও করেছেন তারা। তাদের দাবি, প্রতিযোগিতার বাজারে সক্ষমতা হারানোর শঙ্কা কেটে গেছে।
তবে বিশেষজ্ঞদের মতে রপ্তানি খাতে স্বস্তি ফিরলেও উন্মোচিত হলো বিভিন্ন ক্ষেত্রে ব্যয় বৃদ্ধির পথ। আরও জানাচ্ছেন রাকিব হোসেন। যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানি প্রতিযোগিতা হারানোর আশঙ্কা থেকে মাথা ব্যথার বড় কারণ হয়ে ওঠে ট্রাম্পের রেসিপ্রোকাল ট্যারিফ। 3 মাসের প্রচেষ্টার পরও যখন 35% শুল্কের ঘোষণা আসে, তখন হতাশা ঘিরে ধরে রপ্তানিকারকদের। তবে শেষ মুহূর্তে মার্কিন বাণিজ্য সংস্থার সঙ্গে অন্তর্বর্তী সরকারের দিন দরবারে বদলে গেল পরিস্থিতি। বাংলাদেশের 20% শুল্ক হার প্রতিযোগী দেশ ভিয়েতনামের সমান বা পাকিস্তানের তুলনায় কিছুটা বেশি হলেও চীন ও ভারতের চেয়ে কম। ফলে উদ্ভূত পরিস্থিতিতে প্রতিযোগিতা সক্ষমতা হারানোর শঙ্কা কেটে গেল। উদ্যোক্তারা বলছেন, নিঃসন্দেহে এটা সাফল্যের। সবচেয়ে স্বস্তিদায়ক বিষয় হচ্ছে এই যে আমাদের প্রতিদ্বন্দ্বী দেশের তুলনায় আমাদের ট্যারিফ সমান এবং ভারতের তুলনায় 5% কম। তো এই 20% ট্যারিফকেও আমরা স্বাগত জানাতাম না যদি অন্যদেরটা 10% হতো বা 15% হতো। দর কষাকষি যেটা করেছেন যারা, তারা এটা ইতিবাচকভাবে সেটাকে সমাপ্ত করতে পেরেছেন। সেটা অবশ্যই আমাদের মূল যেসব রপ্তানি আমরা করব সেই রপ্তানির জন্য এটা ইতিবাচক। মার্কিন বাজারে পণ্য ভেদে নির্ধারিত শুল্কের সঙ্গে রপ্তানিতে যুক্ত হলো ট্রাম্প ট্যারিফ, যেখানে প্রতিযোগিতা সক্ষমতা ধরে রাখতে মেনে নিতে হয়েছে ট্রাম্প প্রশাসনের বিভিন্ন শর্ত। বাণিজ্য ঘাটতি কমাতে দিতে হয়েছে আমদানি বৃদ্ধির প্রস্তাব। বিশেষজ্ঞরা বলছেন, নতুন বাণিজ্য চুক্তি রপ্তানি খাতের জন্য স্বস্তি বয়ে আনলেও বিভিন্ন ক্ষেত্রে ব্যয় বৃদ্ধির পথ উন্মোচন করলো। একদিকে যেরকম এটা 35% থেকে 20% নামার ফলে আমাদের একটা প্রতিযোগিতা সক্ষমতার দিক থেকে আমরা একটা লেভেল প্লেইং ফিল্ডে যেতে পেরেছি আমাদের মূল প্রতিযোগীদের সাপেক্ষে। অন্য দিক থেকে যেটা আমরা ছাড় দিয়েছি তার অর্থনৈতিক অবশ্যই একটা কস্ট আছে। বাংলাদেশের সবচেয়ে বড় যেটা দরকার সেটা হচ্ছে এমপ্লয়মেন্ট ক্রিয়েশন। এই এক্সপোর্ট বিজনেসটা চলমান থাকলে যেটা হবে যে এমপ্লয়মেন্ট ক্রিয়েশনটাও এটাও চলমান থাকবে। আর কিছু কিছু প্রোডাক্টস আমরা আগেই ডিউটি ফ্রি ছিল, যেমন কটন, হুইট, সয়াবিন। তো সেইগুলোর পরিমাণ বাড়ালে ফিনান্সিয়ালি খুব ক্ষতিগ্রস্ত হওয়ার কোনো কারণ নেই। এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র থেকে বিমান, এলএনজি, তুলা, গম সহ বিভিন্ন পণ্য আমদানিতে জোর দেওয়ার খবর পাওয়া গেলেও গোপনীয়তার কারণে জানা যায়নি দ্বিপাক্ষিক এই চুক্তির বিস্তারিত। রাকিব হোসেন, চ্যানেল 24, ঢাকা। বাংলাদেশের উপর মার্কিন শুল্ক কমানোর সিদ্ধান্ত সন্তোষজনক, তবে যুক্তরাষ্ট্রের বাইরে নতুন বাজার খুঁজতে হবে। এক প্রতিক্রিয়ায় চ্যানেল 24-কে কথা জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এদিকে সরকারকে শুল্ক আরও কমানোর প্রচেষ্টা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের উপর পাল্টা শুল্ক কমিয়ে 20% নির্ধারণ করেছে যুক্তরাষ্ট্র। এ সংক্রান্ত নির্বাহী আদেশে সই করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ নিয়ে চ্যানেল 24-কে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, পাল্টা শুল্ক 35 থেকে 20% নিয়ে আসাটা কিছুটা সন্তোষজনক, তবে যুক্তরাষ্ট্রের বাইরে নতুন বাজার খোঁজার আহ্বান জানান তিনি। আমি মনে করি এটা একটা সন্তোষজনক অবস্থায় আমরা আসতে পেরেছি। শুধুমাত্র যুক্তরাষ্ট্রের উপর নির্ভর করে আমাদের তো অর্থনীতি একেবারে নির্ভরশীল হয়ে যেতে পারে, আমাদের রপ্তানি একেবারে নির্ভরশীল হয়ে যেতে পারে না। এই জন্য আমাদেরকে আমাদের রপ্তানি পণ্যের আমাদের এখানে ডাইভার্সিটি আনতে হবে এবং বাজারেরও যুক্তরাষ্ট্রের বাইরে আরও যে বাজারগুলো আছে সেখানে ঢুকতে হবে। এদিকে একই বিষয়ে জামাতের সেক্রেটারি জেনারেল বলেন, সরকারকে শুল্ক আরও কমানোর প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। সরকারের পক্ষ থেকে যোগাযোগ এবং প্রচেষ্টার পর আমরা যেটা জানতে পেরেছি যে সেটা 15% কমিয়ে 20%-এ নিয়ে আসা হয়েছে। যদিও আমরা এটাকে নট আপ টু দ্য মার্ক বলি, আরও কমতে হতো। আমরা আশা করি সরকার এখানেই ক্ষান্ত না হয়ে আরও ট্যারিফটাকে কি করে মিনিমাম পর্যায়ে নিয়ে আসা যায় সে ব্যাপারে আমাদের সরকার চেষ্টা করবেন, পদক্ষেপ নেবেন। গেল 2 এপ্রিল যুক্তরাষ্ট্র বাণিজ্য ঘাটতির কথা বলে বাংলাদেশ সহ বিশ্বের অনেক দেশের ওপর চড়া শুল্ক আরোপ করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরে তৃতীয় দফা আলোচনা শেষে বাংলাদেশের ওপর 20% শুল্ক নির্ধারণ করে ওয়াশিংটন। মাহফুজ কামাল, চ্যানেল 24, ঢাকা। যারা দেশের জন্য প্রাণ দিয়েছে তাদের ভুলে যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। উত্তরায় জুলাই স্মরণে আয়োজিত সমাবেশে তিনি এমনটি বলেন, জানান আওয়ামী ফ্যাসিস্টরা যেন কোনো দিনই ফিরে আসতে না পারে সেই ব্যবস্থা করতে হবে।
এ সময় তিনি নেতাকর্মীদের উদ্দেশ্য করে বলেন, স্লোগান দিলেই কাজ হবে না, মানুষ কি চায় বোঝার চেষ্টা করুন, দেশকে বদলাতে হবে বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। এ সময় যুক্তরাষ্ট্রের সাথে ট্যারিফ হার কমাতে পারার জন্য অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানান তিনি। যারা লুটপাট করে, যারা ব্যাংক লুট করে, যারা চাঁদাবাজি করে, যারা মানুষের সম্পত্তি লুট করে নিয়ে যায়, তাদের বিরুদ্ধে আমাদের কোন রকমের আপোষ থাকবে না। তাদেরকে আমরা কখনোই স্বীকার করবো না, তাদেরকে আমরা কোনো মতেই সামনে আসতে দেব না। ওয়ার্ল্ড ক্লাস ইনোভেশন নিয়ে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। রাজনৈতিক দ্বন্দ্ব আর মতাদর্শের ঊর্ধ্বে উঠে একসাথে বসা, বিভিন্ন বিষয়ে আলোচনা সমালোচনা, যা দেশের রাজনীতির চিরচেনা চিত্রের বাইরে। আর এমনই ঘটেছে রাজনৈতিক দলগুলোর সাথে জাতীয় ঐক্যমত্য কমিশনের আলোচনায়, যেখানে ইসলামপন্থী থেকে শুরু করে বামপন্থী, সাথে মধ্যপন্থী দলের জ্যেষ্ঠ থেকে তরুণ নেতারা উপস্থিত ছিলেন 23 দিন। রাজনৈতিক নেতৃবৃন্দ বলছেন, এমন আলোচনা ভবিষ্যৎ রাজনীতির জন্য ইতিবাচক। আশিকিন প্রিন্স জানাচ্ছেন বিস্তারিত। দ্বন্দ্ব, বিভেদ আর প্রতিহিংসা বাংলাদেশের রাজনীতির পরিচিত চেহারা। রাষ্ট্রের বৃহত্তর কল্যাণে একসাথে এক জায়গায় বসে কিংবা মতামতের আদান প্রদানের নজির বিরলই বটে। রাজনৈতিক পট পরিবর্তনের পর বদলেছে সেই ঘুণে ধরা সংস্কৃতি। 23 দিন ধরে ফরেন সার্ভিস একাডেমির দোয়েল কনফারেন্স হলের এমন চিত্র বলেছে সে কথাই, যেখানে দেশের 30টি রাজনৈতিক দল ও জোট পাশাপাশি বসেছেন, একে অপরের কথা শুনেছেন রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিষয়ে। ছোট দল বড় দল, ডান বাম, ইসলাম কিংবা মধ্যমপন্থী, সব মত পথের নেতারা জড়ো হয়েছেন এক ছাদের নিচে। প্রবীণ রাজনীতিবিদদের সান্নিধ্য পেয়েছেন নবীনরা, যুক্তি পাল্টা যুক্তি বিনিময় করেছেন বর্ষিয়ান নেতাদের সাথে। রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রতিযোগিতা থাকবে, ভিন্নতা থাকবে, কিন্তু প্রতিযোগিতা যাতে শত্রুতামূলক বৈরিতায় পর্যবেসিত না হয়, এদিক থেকে গত 21-22 দিনের আলোচনা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের জন্য একটা খুব গুরুত্বপূর্ণ একটা উত্তরণ। একত্রে খাওয়া দাওয়া করি, চা নাস্তা খাই, এটা খুবই ভালো। এটা ইতিপূর্বে তো এইভাবে বসার সুযোগ হয়নি এতদিন পর্যন্ত। নতুন একটা ফর্মে যেটা যথাযথ হয়, সেই ফর্মে কিন্তু এখানকার অসমাপ্তগুলো আলোচনাগুলো এবং অন্যান্য সংস্কার কমিশনের আলোচনাগুলো আমাদের চালিয়ে যাওয়া উচিত। তরুণরা বলছেন, জাতীয় ঐকমত্য কমিশনের এমন আলোচনা থেকে তারা শিখেছেন, যা ভবিষ্যৎ পথ চলায় সাহস যোগাবে। তরুণ প্রবীণ সবাই মিলে যে একটা দেশ গড়ার একটা আলোচনা হলো, আগামীর বাংলাদেশ কিভাবে বিনির্মাণ হবে, সেই লক্ষ্যে কিন্তু এই আলোচনাগুলো হয়েছে। এটা আমাদের মধ্যে একটা সুসম্পর্ক বৃদ্ধি করেছে। কালেকটিভ উইজডমের যে জায়গাটা, এটা আসলে এখানে ইউনিক, এবং আমি মনে করি যে এটা গণপরিষদ হলে যেরকম একটা আবহ তৈরি হয়, এখানেও অনেকটা সেরকম একটা আবহ তৈরি হয়েছে। জাতীয় পর্যায়ে বড় সমস্যার সমাধানে এমন বহুমুখী আলোচনার সংস্কৃতি ধরে রাখার পরামর্শ সব দলেরই। ইতিহাসের পাতায় স্থান করে নিয়েছে ফরেন সার্ভিস একাডেমি, যেখানে বিভিন্ন মতাদর্শের রাজনৈতিক নেতারা এক জায়গায় বসেছিলেন, কথা বলেছেন রাষ্ট্র সংস্কারের বিভিন্ন বিষয় নিয়ে। তারা হয়তোবা সব বিষয়ে একমত হতে পারেননি, কিন্তু পারস্পরিক সৌহার্দ্যের জায়গাটা বৃদ্ধি পেয়েছে, যা ভবিষ্যৎ রাজনীতিতে ফেলবে ইতিবাচক প্রভাব। আশিকিন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা। জুলাই সনদ ও জুলাই ঘোষণাপত্রের দাবিতে আজও শাহবাগ মোড়ে অবরোধ করে বিক্ষোভ করেছেন এবং জুলাই যোদ্ধা সংসদ ও গণ অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সদস্যরা। একই দাবিতে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নিয়েছে ইউনাইটেড পিপলস বাংলাদেশ নামের সংগঠন। এতে শাহবাগ মোড় অবরোধ থাকায় চরম ভোগান্তিতে পড়েন নগরবাসী। পরে তাদের সরিয়ে দেয় পুলিশ। জুলাই সনদ ও ঘোষণাপত্রের দাবিতে বৃহস্পতিবার শাহবাগ মোড় অবরোধ করে আন্দোলনকারীরা। এতে যোগ দেয় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শিক্ষার্থীরাও। একটি প্রস্তাবনা ও 3টি ধারা সম্বলিত জুলাই সনদের রূপরেখা তুলে ধরেন তারা। হুঁশিয়ারি দেন, জুলাই সনদ ও ঘোষণাপত্র বাস্তবায়ন না হওয়া পর্যন্ত অবরোধ ছাড়বেন না।
আমাদের স্বীকৃতি, আমাদের পুনর্বাসন, দায়িত্ব গ্রহণ এবং বিচারের দায়বদ্ধতা প্রকাশের জন্য একটি লিখিত সনদ সরকারের কাছে চেয়ে আসছি দীর্ঘদিন ধরে, কিন্তু সরকার সেটি দিতে ব্যর্থ হয়েছে। সেজন্যই আমরা আবার আন্দোলনের পথ বেছে নিয়েছি। এই দুইটি দাবিকে মূল সংবিধানে সংযুক্ত করতে হবে। এদিকে একই দাবিতে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে গণজমায়েত করেছে ইউনাইটেড পিপলস বাংলাদেশ নামের একটি সংগঠন। এ সময় সমন্বয়কদের একটি অংশের চাঁদাবাজি সহ নানা নৈতিকতা পরিপন্থী কর্মকাণ্ড জুলাই চেতনার বিপরীত বলেও মন্তব্য করেন তারা। এখন পর্যন্ত সরকারের তরফ থেকে অন্তত 2 বার ওয়াদা করা হয়েছে যে তারা জুলাই ঘোষণাপত্র দিবে, সনদ দিবে, কিন্তু এখন পর্যন্ত সেটার কোনো সুনির্দিষ্ট আপডেট আমাদের কাছে নাই। 2.0 যদি আমরা শুরু করতে চাই তাইলে এইটা গণ অভ্যুত্থান কি কারণে হয়েছে সেই আকাঙ্ক্ষাকে ওন করে করতে হবে। আর এই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার প্রতিফলন থাকবে ঘোষণাপত্রে এবং সনদে। টানা 2 দিন অবরোধ থাকার পর সন্ধ্যায় আন্দোলনকারীদের সরিয়ে দেয় পুলিশ। সন্ধ্যা থেকে শাহবাগ মোড়ে যান চলাচল স্বাভাবিক রয়েছে। মাহবুবুর রহমান, চ্যানেল 24, ঢাকা। বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের উপর পাল্টা শুল্ক কমিয়ে 20% নির্ধারণ করেছে যুক্তরাষ্ট্র, যেমনটি কিছুক্ষণ আগে আমরা প্রতিবেদনে দেখছিলাম। এ নিয়ে আরও জানাতে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন বিকেএমই এর নির্বাহী সভাপতি ফজলে শামীম এহসান। তার সাথে আমরা কথা বলার চেষ্টা করছি। জি জনাব এহসান, আপনার কাছে একটু করে জানতে চাচ্ছি যে এই যে প্রতিযোগিতার দৌড় এখন যেটি শুরু হলো, এটি আসলে এখানে কোনো রিস্ক ফ্যাক্টর আছে কিনা, আর এছাড়াও আসলে এই প্রতিযোগিতা আসলে কতটুকু সম্ভব বলে মনে করছেন, সব মিলে যদি একটু আমাদেরকে বলতেন। ধন্যবাদ। না, আমাদের যে বর্তমান যে শুল্ক কাঠামো গঠন করেছে ইউএস গভর্নমেন্ট, সেটাতে আমরা আসলে কিছুটা ফেভারেবল পজিশনে আছি, বিকজ চায়না আমাদের থেকে অনেক বেশি থাকবে বলে আমরা আশা করছি, এবং অন্যান্য যে দেশগুলো আছে তার সময়কে আমাদের যে ট্যারিফ, বিশেষ করে যারা যেসব দেশগুলো ইউএসএ তে এক্সপোর্ট করে থাকে, ইন্ডিয়া, পাকিস্তান, ভিয়েতনাম, বাংলাদেশ, ইন্দোনেশিয়া, সবাই 19 এবং 20%, ইন্ডিয়া 25, বাট কাছাকাছি। ফলে এই জায়গাতে আমাদের আসলে রিস্ক ফ্যাক্টরটা আগের মতো নাই। বাট যেটা একটা শঙ্কিত হওয়ার বিষয় সেটা হলো যে এক্সট্রা যেহেতু এই 20% একটা ট্যারিফ বসলো, এবং এটা অবভিয়াসলি আলটিমেটলি এটা এন্ড কনজিউমারের কাছে পৌঁছাবে, কারণ জিনিসের দাম বাড়বে, ফলে সেলস কিছুটা কমে যাবে। ফলে আপাতত বায়রা এই অর্ডার কমের সুযোগটা নিয়ে একটা আনএথিক্যাল একটা প্র্যাকটিস করতে চাবে, যে ওই যে 20% যে এক্সট্রা রেসিপ্রোকাল ট্যারিফ এটা আমাদের সাথে শেয়ার করতে চাবে। এই ক্ষেত্রে আমাদের গার্মেন্টস উদ্যোক্তাদের উচিত হবে যে তারা শক্ত অবস্থানে থেকে, যেহেতু বিশ্বের কোথাও আমাদের থেকে তেমন কোনো কম নাই যারা পোশাক রপ্তানি করে, সেই জায়গাটা মাথায় নিয়ে ট্যারিফটা না কমানো, মানে দামটা না কমানো, ট্যারিফটা শেয়ার না করা। এছাড়া আমাদের আর কোনো রিস্ক আমরা দেখছি না এখন আপাতত। এমনি আমরা দর কষাকষিতে আপনার কাছে কি মনে হয়, কতখানি সফল হলাম? না, আমরা তো ঠিক আছে, কারণ আমাদের যে প্রতিদ্বন্দ্বী দেশগুলো আছে তার যেহেতু প্রায় সমানই আমাদেরটা, ফলে আমি এখানে আসলে ব্যর্থতা দেখছি না। যদি আমাদের ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, পাকিস্তান থেকে আমাদেরটা বেশি হতো, ইন্ডিয়া থেকে বেশি হতো, তাহলে হয়তো আমরা ব্যর্থ বলতে পারতাম। এখানে আমরা ব্যর্থ না, খুব বেশি সফলতার ব্যাপারটা নাই, কারণ অন্যান্য দেশকে যা দিয়েছে আমাদেরকে তাই দিয়েছে। এখানে সবার মতে আমাদেরটা ঠিক আছে, এটা আমাদের জন্য ভালো। অন্তত আমাদের এর বাইরে তো যায় না, এই জন্য সরকারকে ধন্যবাদ যে সবাই সাথী আমাদেরকে রাখতে পেরেছে। এই জন্য সরকার অবশ্যই একটা ধন্যবাদ পেতে পারে। অনেক ধন্যবাদ জনাব ফজলে শামীম এহসান আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, যুক্ত হয়েছিলেন বিকেএমই এর নির্বাহী সভাপতি ফজলে শামীম এহসান। এর সাথে একটা ছোট্ট বিরতির সময় হলো, ফিরে আসছি একটু পর।